আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা এসএসসি পদার্থবিজ্ঞান গতি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান করব। মূলত আজকের প্রশ্নটি বাঘ ও হরিণ সম্পর্কিত প্রশ্ন। দেখেই বুঝতে পারছো কতটা ইন্টারেস্টিং প্রশ্ন হতে চলেছে আজকের ক্লাসে। দেখো, এই ক্লাসে আমরা এই ইন্টারেস্টিং প্রশ্নটি সমাধান করব। দেখো, একটি বাঘ তার থেকে 30 মিটার সামনে থাকা একটি হরিণকে দেখতে পেয়ে স্থির অবস্থা থেকে 4 ms/2 সুষম ত্বরণে দৌড় শুরু করলো। ঠিক ওই মুহূর্তে, অর্থাৎ বাঘটি যখনই দৌড় শুরু করে ঠিক ওই মুহূর্তেই হরিণটি 28 ms/1 সমবেগে পালাতে থাকলো। অর্থাৎ উদ্দীপকের বেসিক কি, একটা বাঘ আছে, বাঘের থেকে 30 মিটার সামনে একটি হরিণ দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এখন বাঘ প্রথমে স্থির ছিল, অর্থাৎ বাঘের আদিবেগ শূন্য ছিল যেহেতু স্থির অবস্থায় ছিল, এবং বাঘ যেহেতু 4 ms/2 সুষম ত্বরণে দৌড় দিয়েছে হরিণকে তাড়া করার জন্য, ঠিক তখনই, অর্থাৎ বাঘ যখনই দৌড় দিল তাড়া করলো, ঠিক তখনই হরিণটি 28 ms/1 সমবেগে পালাতে থাকলো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এখন বাঘের বেগ কখন হরিণের বেগের সমান হবে? অর্থাৎ এই যে হরিণের বেগ দেখতে পাচ্ছ সমবেগ 28 বা 28, এই বেগের মানে এই যে 28 দেখতে পাচ্ছ এই বেগটা হবে তোমার বাঘের বেগ, কিন্তু কখন হবে মানে কত সময় পরে বাঘের বেগ এই 28 হবে, এটা আমাদেরকে বের করতে হবে। দেখো, এগুলো তোমরা আশা করি বুঝে গেছো, মানে কি কি দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, বাঘের ত্বরণ, এগুলো আমরা মানে তোমার উদ্দীপক থেকেই লিখেছি, এগুলো তোমরা আশা করি পারবে, মানে যা যা দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিয়েছি, এখানে সাইড নোট দিয়েছি, তোমরা পড়লেই বুঝতে পারবে। এখন ধরে নেব আমরা টি সময় পর বাঘের শেষ বেগ হরিণের বেগের সমান হবে, অর্থাৎ বাঘের শেষ বেগ কিন্তু 28ই হবে, ঠিক আছে, কারণ হরিণের বেগ 28, কারণ হরিণ সমবেগে চলছিল, ঠিক আছে। এই বেগের সমানই কিন্তু হতে হবে বাঘের বেগ, কিন্তু কখন হবে, অর্থাৎ বাঘের শেষ বেগ 28 কখন হবে সেই সময়টা আমাদের বের করতে হবে। আমরা এখানে গতির একটি সমীকরণ ব্যবহার করব, সেটা হচ্ছে b=u+at, ঠিক আছে। দেখো, আমরা এখন শুধু মান বসাবো, ঠিক আছে। দেখো, এটা কিন্তু শুধু মান বসানোর একটা অঙ্ক, কিন্তু অনেক জটিল আছে। কেন? দেখো, এখানে v=u+at, এখানে 28 সমান 0+4t কেন লিখলাম? দেখো, তুমি একটু সমীকরণটা খেয়াল করো। দেখো, v1 যদি বাঘের শেষ বেগ হয়, ঠিক আছে। দেখো, বেগ মানে কি, বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, এবং এই বেগকে আমরা ভেঙে লিখতে পারি u+at। তার মানে কি, দুই পক্ষ কিন্তু সমান, বাম পক্ষেও বেগ আছে, ডান পক্ষেও বেগ আছে। বাম পক্ষে v1 লেখা মানে এটা হচ্ছে বেগ, এবং u+at এটাও কিন্তু বেগ, কারণ বেগের সমীকরণ এটা, ঠিক আছে। উভয় পক্ষ কিন্তু সমান, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো, এখানে মান বসিয়ে দিয়েছি, এই 28 কিন্তু আমরা হরিণের বেগ ধরেছি, এই v1 কি মানে আমাদের বাঘের শেষ বেগ মানে v1 তো 28 হবে, তাই না? কারণ কি, এই 28 কিন্তু আমাদের হরিণেরই শেষ বেগ, অর্থাৎ v1 বাঘের শেষ বেগ এবং v1 কিন্তু হরিণেরও শেষ বেগ, ঠিক আছে। এটা তোমাদের গুলিয়ে ফেলা যাবে না। দেখো, এই 28 যদি বাঘের শেষ বেগ হয়, তাহলে বাঘটা কিন্তু সুষম ত্বরণে কিন্তু দৌড় শুরু করেছিল, তাই না? যেহেতু সুষম ত্বরণে দৌড় শুরু করেছিল, অর্থাৎ আমরা কিন্তু গতির এই সমীকরণটা ব্যবহার করতে পারবো, u+at, কারণ এখানে ত্বরণ আছে। দেখো, স্থির অবস্থান থেকে শুরু করেছে মানে আদিবেগ 0 এবং ত্বরণ ছিল 4, আর টি তো আমরা বের করব যে কত সময় পরে এই বাঘের শেষ বেগ 28 হলো, তাই না? আশা করি তোমরা এই পাশ ওই পাশ করতে পারবে। 4টা গুণ আকারে আছে, ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। 4×7 = 28, অর্থাৎ এই 7 সেকেন্ডটি হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ 7 সেকেন্ড পরে বাঘের বেগ হরিণের বেগের সমান হবে, অর্থাৎ 28 হবে কখন? 7 সেকেন্ড পরে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা খ নং সমাধান করব। দেখো, বাঘ কি হরিণটিকে ধরতে পারবে কিনা, এটা হচ্ছে ফেমাস, ঠিক আছে। অর্থাৎ বাঘ তো হরিণকে ধরার জন্য তাড়া শুরু করেছে, এখন বাঘ কি সত্যি ধরতে পারবে হরিণকে? তোমার কি মনে হয়? দেখো, এই ক্ষেত্রে তোমাকে বুদ্ধি খাটাতে হবে, ফিজিক্সের মূলত তোমাকে সমীকরণ বানাতে হবে, শর্ত আরোপ করতে হবে, ঠিক আছে। দেখো, এখানে আমাদের কি কি দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেব। সবার প্রথমে কি কি দেওয়া আছে সেগুলো লিখে নেব। বাঘ ও হরিণের মধ্যকার প্রাথমিক দূরত্ব 30 মিটার, কারণ কি, বাঘ থেকে কিন্তু আমাদের হরিণটি 30 মিটার সামনে ছিল, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি ধরে নিই যে বাঘটি যাত্রা শুরুর টি সময় পর হরিণটিকে ধরতে পারবে, ঠিক আছে, তাহলে এই টি সময়ে বাঘ ও হরিণ উভয়ে নিজ নিজ দূরত্ব অতিক্রম করবে। এই কথাটার মানে কিন্তু বুঝতে হবে, এখানে বোঝাচ্ছে বাঘ যেহেতু দৌড় শুরু মানে বাঘ তো প্রথমে স্থির ছিল, যেই বাঘ দৌড় শুরু করলো অমনি কিন্তু হরিণটিও মানে দৌড় শুরু করলো, মানে পালাতে লাগলো, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে কি করব? দেখো,
মানে বাঘ যদি হরিণকে ধরতে চায় তাহলে অবশ্যই বাঘকে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে হবে। আমার কথাটা মন দিয়ে শোনো, এখানে কি লেখা আছে আগেই বুঝতে যেও না। দেখো, ধরো বাঘটা বাঘ তো 30 মিটার পেছনে আছে, তাই না? এখন হরিণও কিন্তু সমবেগে দৌড়াচ্ছে, এটা কিন্তু ভুলে যেও না। এখন বাঘ কিন্তু সুষমতরণে দৌড়াচ্ছে, মানে তাড়া করছে হরিণকে। এখন বাঘ যদি হরিণকে ধরতে চায় তাহলে কি কি করতে হবে একটু মাথা খাটাও। অর্থাৎ বাঘকে প্রথমে এই 30 মিটার, মানে তাদের মধ্যবর্তী ব্যবধান কত, 30 মিটার সামনে কিন্তু আগে থেকেই হরিণ ছিল এবং দৌড়ানো শুরু করেছে। অর্থাৎ বাঘ যদি হরিণকে ধরতে চায় তাহলে প্রথমে এই 30 মিটার অতিক্রম করতে হবে, তারপরে হরিণ এই সমবেগে যত দূরত্ব যায় সেই দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে আমরা বলতে পারবো বাঘটি হরিণকে ধরে ফেলবে। আমার কথা কি বুঝতে পেরেছ? আচ্ছা, আগে আমরা সমীকরণ বানাই, তারপর তোমাকে বোঝাচ্ছি। প্রথম কথা হচ্ছে বাঘ কত দূরত্ব গেল, যেহেতু সুসমতরণে তোমার বাঘ দৌড় শুরু করলো। দেখো, আমরা 1 নম্বর দিয়ে লিখেছি, মানে সমীকরণ বানাবো। বাঘটি যদি সুষম ত্বরণে চলে তাহলে গতির সমীকরণ অনুযায়ী আমরা কি জানি, ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, এটা একটা সূত্র, আরও সূত্র আছে, ওগুলো ব্যবহার করতে পারো, এটা দিয়ে করলেও ভালো হয়। ঠিক আছে, আমি এটা দিয়েই দেখাচ্ছি। যেহেতু বাঘ স্থির অবস্থায় ছিল, তার মানে আদিবেগ শূন্য, এবং কত সময়, মানে এখানে আমরা কিন্তু সমীকরণ বানাচ্ছি, ঠিক আছে? এখন কত সময় পরে ধরে ফেলবে এটা কিন্তু আমরা জানি না, আমরা শুধু জানি যে ধরে ফেলবে না কি ফেলবে না সেটা আমরা বের করব। ঠিক আছে, অর্থাৎ আমাদের যা যা ডেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিয়েছি, মানে প্রাথমিক দূরত্বটা 30। ঠিক আছে, এখন এই সূত্রে যদি আমরা বসিয়ে দিই তাহলে দেখো, ত্বরণের মান বসিয়েছি 4 এবং টি কিন্তু জানি না, কারণ কত সময় পরে হরিণটিকে বাঘ ধরতে পারবে সেটা আমরা জানি না। ঠিক আছে, তার মানে কি, শূন্যর সঙ্গে টি গুণ করলে শূন্যই হয়, আর হাফ গুণ 4 মানে কি 2, আর টি স্কোয়ার মানে তো টি স্কোয়ারই। তার মানে কি বাঘ কত দূরত্ব অতিক্রম করলো, বাঘ S1 দূরত্ব অতিক্রম করলো, আর এই S1 সমান হচ্ছে 2t স্কোয়ার। এটা একটা সমীকরণ দিলাম, আগেই বুঝতে চেও না, আগে একটু এগুলো দেখে নাও, ঠিক আছে? পরে বুঝতে পারবে। দেখো, 2 নম্বরে আমরা বের করব যে হরিণটি সমবেগে কত গেল। দেখো, হরিণ কিন্তু 28 সমবেগে চলেছিল, মানে 28 ms^1 সমবেগে দৌড়াচ্ছিল। তার মানে কি, ধরি হরিণ S2 দূরত্ব গেল, তার মানে কি 28t, বেগের মান বসিয়েছি 28, এবং টি তো জানি না, কত সময় পরে কত দূরত্ব গেল এটা তো আমরা জানি না, তাই না? তার মানে আমরা এইভাবেই রেখে দিলাম, হরিণের দূরত্ব অতিক্রম, হরিণ কত দূরত্ব অতিক্রম করলো, S2 সমান 28t, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন শর্তটা বোঝো, আমি একটু আগে যেটা বলেছি, দেখো এখানে লেখা আছে, যেহেতু হরিণটি বাঘের থেকে 30 মিটার সামনে ছিল, তাই বাঘকে হরিণটি ধরতে হলে হরিণের চেয়ে 30 মিটার বেশি পথ পাড়ি দিতে হবে। অর্থাৎ এই যে মূল সমীকরণ, এই কথাটাই আমরা এইখানে লিখেছি। তার মানে কি, S1 হচ্ছে আমাদের বাঘ কত দূরত্ব গেল। দেখো, বাঘ যেই ত্বরণে দৌড় শুরু করেছিল ওই ত্বরণেই কিন্তু আমাদের হরিণকে ধরে ফেলবে। ঠিক আছে, অর্থাৎ এই 4 ত্বরণেই হরিণকে ধরে ফেলবে। এখন আমরা সমীকরণ কিভাবে বানাতে পারি, দেখো, যেহেতু S1 দূরত্ব অতিক্রম করার ফলেই আমাদের বাঘটি হরিণকে ধরে ফেলবে, তার মানে বাঘকে কি করতে হবে, এই 30 মিটার তো অতিক্রম করতেই হবে, সঙ্গে হরিণটি সমবেগে যত যায় সেই দূরত্বও কিন্তু অতিক্রম করতে হবে। আমার এই কথাটি কিন্তু এখানে সমীকরণ আকারে লেখা আছে, অর্থাৎ S1 সমান S2 প্লাস 30, অর্থাৎ হরিণটি সমবেগে যত দূরত্ব যায় সেই দূরত্ব তো অতিক্রম করতেই হবে, সঙ্গে তাদের মধ্যে তো দূরত্ব ছিল, তাই না? 30 মিটার সামনে ছিল হরিণ, তার মানে কি সেই 30 মিটারও অতিক্রম করতে হবে। ফলে সমীকরণটি দাঁড়ায় S1 সমান S2 প্লাস 30। ঠিক আছে, এখন সমীকরণের আমরা মান বসিয়ে দিয়েছি। S1 পেয়েছিলাম কত, 2t স্কোয়ার, ঠিক আছে, এবং S2 পেয়েছি 28t, আমরা বসিয়ে দিয়েছি। এখন আমরা বাম পক্ষে নিয়ে এসেছি সব কিছু, কারণ আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে, দেখো 2t স্কোয়ার মাইনাস 28t মাইনাস 30, ঠিক আছে। দেখো, এখানে আমরা শূন্য, এই সব কিছু তো আমরা বাম পক্ষে নিয়ে আসলাম, তার মানে কি ডান পক্ষে শূন্য পড়ে আছে। এখন আমরা এখানে 2 দ্বারা ভাগ করে দেব, উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে দেব। দেখো, 0কে 2 দ্বারা ভাগ করলে 0ই হয়, এবং এখানে 30কে 2 দ্বারা ভাগ করলে 15 হয়, 28কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 14, আর 2কে 2 দ্বারা ভাগ করলে তো 1 হয়, আর 1 তো লিখতে হয় না, তাই না? তার মানে কি টি স্কোয়ার মাইনাস 14t মাইনাস 15, আমাদের নতুন ভেঙে ফেলার ফলে আমরা সুন্দর একটা সহজ সমীকরণ পেলাম। এখন এটাকে তুমি উৎপাদকে বিশ্লেষণ করবে, তুমি মিডিল টার্মও করতে পারো, অথবা একটা সূত্র আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, ঠিক আছে, এই আদর্শ আকারের সঙ্গে যদি তুলনা করে একটা সূত্র আছে ওইটা দিয়েও করতে পারো। ঠিক আছে, আশা করি তোমরা জানো। আমি এখানে তোমাদের একদম মিডিল টার্মই করে দিই। ঠিক আছে, দেখো, টি স্কোয়ার মাইনাস 15t প্লাস টি মাইনাস 15, অর্থাৎ তুমি একটু গুণ করে দেখো, এখানে কিন্তু
যোগ বিয়োগ করলে কিন্তু -14টি আসে এবং গুণ করলে কিন্তু -15টি স্কোয়ার আসে। কিভাবে? দেখো -15 আর প্লাস মানে -15টি আর +টি, এটাকে তুমি যোগ বিয়োগ করো, তার মানে কি বড় থেকে, মানে এখানে দেখো 15টি কিন্তু বড় এবং শুধু একটা টি কিন্তু ছোট, তার মানে কি বড়র আগে মাইনাস আছে এবং ছোটর আগে প্লাস আছে, তাহলে কি এটা তো নেগেটিভই আসবে, তাই না? তুমি ক্যালকুলেটর চেপে দেখো, বা তুমি আশা করি বোঝো, ঠিক আছে? এতটুকু বোঝাতে হবে না। এখানে যোগ বিয়োগ করলে তুমি -14টি পাবে এবং গুণ করলে -15টি স্কোয়ার পাবে, ঠিক আছে? তারপরে আমরা টি দ্বারা ভাগ করে দিয়েছি, অথবা তোমরা যারা বলো যে কমন নিয়েছে, ঠিক আছে? এখানে টি দ্বারা ভাগ করলে টি মানে কমন নিয়েই বোঝায়, ঠিক আছে? আশা করি তোমরা ছোটোবেলা থেকে কমন কমন কথাটি শুনে এসেছো। দেখো কমন নিলে কি থাকে, এখানে একটা টি থাকে টি মাইনাস, আর এখানে টি দ্বারা ভাগ করে দিলে 15 থাকে, আর এখানে 1 কমন নিলে t-15। দেখো আমরা কমন নিয়েছি t-15 একটা নিয়েছি এবং t+1, অর্থাৎ দুটো রাশির গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথকভাবে কিন্তু শূন্য, এটা আমরা ছোটোবেলায় পড়ে এসেছি। অর্থাৎ টি এর মান আমরা একটা পাচ্ছি 15 আর একটা পাচ্ছি -1। দেখো সময়ের মান কখনো ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ সময়ের মান সর্বদা ধনাত্মক হবে, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 15 সেকেন্ড। ঠিক আছে, এখানে লিখে দিয়েছি, তোমরা পড়লেই বুঝতে পারবে। ঠিক আছে, অর্থাৎ আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, যেহেতু সময়ের একটি বাস্তব মান পাওয়া গেছে যেটা হচ্ছে 15 সেকেন্ড, অর্থাৎ বাঘটি কিন্তু হরিণটিকে ধরতে পারবে, কারণ বাস্তব একটা মান পেয়েছি সময়ের। অর্থাৎ যাত্রা শুরুর 15 সেকেন্ড পর বাঘ হরিণটিকে ধরে ফেলবে। আশা করি বুঝতে পেরেছ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।